সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আজ আমাদের আজকের অতিথি প্রফেসর জুনায়েদ হালিম। জুনায়েদ হালিম, স্বাগত আপনাকে। ধন্যবাদ। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ডলারের মূল্য বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে, ইভিএমে পড়েছে কম ভোট, ব্যালটে বেশি। মানবজমিন ডলার নিয়ে খোলাবাজারে লুকোচুরি, রণক্ষেত্র বানিয়েচং, নিহত 3। সমকাল ডলারের দাম লাগাম ছাড়া, ব্যয় বাড়বে জীবনযাত্রায়, ভোটের ফারাক ইভিএমের চেয়ে ব্যালটে বেশি। যায় দিন ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই, তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। কালবেলা গোয়েন্দার আটকে দেওয়া মার্সিডিজ গোপনে খালাস, নির্বাচন কমিশন কর্তাদের কপালে চিন্তার ভাঁজ। আজকের পত্রিকা আজ অস্ত্র কিনতে ইয়াবা পাঠাচ্ছে বিদ্রোহীরা, দলীয় কুন্দলে এমপির আত্মীয়দের পরাজয়। দেশ রূপান্তর কেন এক পরিবার বারবার। কলিং পেগে অস্থির খোলাবাজার, ডলারের দাম উঠেছে 127 টাকায়। সময়ের আলো, ডলারে ঝুলছে ভাগ্য, রাফায় গণহত্যার রাস্তা বাতলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মানব কণ্ঠ, তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত, নয়াপল্টনে বিএনপি সমাবেশ আজ। প্রতিদিনের বাংলাদেশ, ডলার যেন সোনার হরিণ, নিজের নামে স্থাপনায় প্রধানমন্ত্রীর না। খবরের কাগজ, বিনিয়োগ ব্যাহত হবে, বাড়বে ব্যবসার খরচ, ডলারের দর 125 টাকা। আলোকিত বাংলাদেশ, নিজ নামে প্রকল্প না নেয় নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর নিকট বিএফডিসি রেডি টু কুক ফিশ এবং মিল্কিং মেশিন হস্তান্তর। সংগ্রাম, চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বৈমানিকের মৃত্যু তদন্ত কমিটি। সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে নিয়ে আসার নির্দেশনা প্রধানমন্ত্রীর। মাফ করবেন, করতোয়া খোলাবাজারে উধাও ডলার, আজিজ মোহাম্মদ বাই সহ 3 আসামির যাবজ্জীবন। টিভিএস ICB set to get at least টাকা 3,000 crore to inject into volatile capital market. প্রায় সবকটা কাগজে এই ডলার নিয়ে, ডলার উদাও, ডলার নিয়ে লুকোচুরি, ডলারের দাম 125 টাকায় পৌঁছেছে, এসব খবরাখবর আছে। কোনো কাগজে আবার এটাও বলা হয়েছে যে মূল্যস্ফীতি বাড়বে, চাপে থাকবে অর্থনীতি, এমনিতেই চাপের মধ্যে আছে। আপনি কীভাবে দেখছেন? না, আমার কাছে যেটি মনে হচ্ছে যে যদিও IMF এর প্রবল চাপের সিদ্ধান্তের চাপের কারণে এইরকম সিদ্ধান্তটি নেওয়া, এবং কারণ IMF থেকে যে 4.4 বিলিয়ন US ডলারের যে বা 450 কোটি ডলারের যে ঋণের তৃতীয় কিস্তি এখন ছাড় হবে 110 কোটি ডলার বা এরকম। তো এইটার জন্য ওদের এটার শর্ত যে আমাদের এরকম করতে হবে, কিন্তু এটা আমাদের জন্য কতটা আসলে এখন বাস্তবসম্মত হলো এখনকার পরিস্থিতিতে। আমি এখানে আসার আগে এত সংক্রান্ত বিভিন্ন খবরাখবরগুলো একটু চোখ বুলিয়ে আসছিলাম, সেখানে দেখলাম যে আমাদের এই পরিস্থিতিটাই যে বাজার দরের উপর বা ক্রলিং রেটের সিস্টেমটা যেটি, এটি উন্নয়নশীল দেশগুলোতে এটি আছে। কারণ যেখানে এরকম আমদানি এবং রপ্তানির ইমব্যালেন্স থাকে, সেখানে এরকম একটা পরিস্থিতি হলে পরে সেটা সামাল দেওয়ার এটার একটা উপায়। কিন্তু আমাদের এখনকার বাস্তবতা যেটা, এই ক্রলিং রেটের বাস্তবতাটা কিন্তু ঠিক এই মুহূর্তে না। এটা ইন্ট্রোডিউস করা যেত এখন থেকে ধরেন আরো 3-4 বছর আগে, যখন আমাদের রিজার্ভ পরিস্থিতি অনেক ভালো ছিল। এগুলি আমার কথা না, ইকোনমিস্টরা বা অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা অনেক বেশি অভিজ্ঞ দক্ষ, তাদের অভিমত যে আমাদের তখনকার যে রিজার্ভ সিচুয়েশন ছিল, তখন এটি ইন্ট্রোডিউস করলে, এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করলে যে একটা মধ্যবর্তী মূল্যমান, যেটি এখন 117 টাকায় নির্ধারিত হয়েছে, একদিনই এক দফাতেই সরকারিভাবে 60 টাকা অবমূল্যায়ন করা হয়েছে ডলার প্রতি। তো এটা 117 টাকার স্ট্যান্ডার্ডের আশপাশে এটা বিরাজ করবে। এটা যদি সরকারি রেট এখন 117 টাকা, এটা হয়তো খোলা বাজারে বা কার্ব মার্কেটে 1-2 টাকা বাড়তি থাকবে, অতীতে যেরকম দেখেছি।
আগে তো এরকমই ছিল। দেখেন 3 বছর আগে, করোনার আগেও কিন্তু ডলার ছিল 86 টাকা। মানে 3.5 বছরের মাথায় আমাদের এখন মানে ডলারের সরকারি রেটই হয়ে গেল 117 টাকা। 117 টাকা করা হলো ক্রলিং রেট, সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে দেখেন, এটা কোন কোন কাগজে দেখলাম যে কার মার্কেটে 127 টাকায় উঠেছে। অর্থাৎ ঘোষিত মূল্যের চেয়ে, নির্ধারিত ক্রলিং রেটের চেয়ে এটা 10 টাকা বেশি হয়ে গেছে, যেটা খুবই অস্বাভাবিক। এবং এটা খুবই অস্বাভাবিক একটা মানে আশঙ্কার সিগন্যালও কিন্তু দিচ্ছে। কারণ আমাদের তো কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই। আমরা সাধারণ পণ্য মূল্যের নিয়ন্ত্রণটাই আমরা করতে পারি না, চালের মূল্যই নিয়ন্ত্রণ করতে পারি না, মানে ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত জায়গায় রাখতে পারি না, কারণ সেখানে সিন্ডিকেশন হয়ে মূল্য বৃদ্ধি ঘটিয়ে দেওয়া হয়। এখন আমাদের যে অন্য সব ক্ষেত্রে এরকম প্রবণতা, ডলারের যে মানে কাপ বাজার বা ব্যাংকিং সেক্টরের বাইরের যে বাজারটা, এই বাজারটায় এখন এটা বড় রকমের প্রভাব কিন্তু একদিনেই দেখলাম। এবং যেহেতু মানে রেমিটেন্সের প্রবাহ, এবং আমাদের খুবই দুঃখজনক যে মানে আমাদের শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী বললেন গতকালই এক অনুষ্ঠানে যে সিআইপিদের মানে সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে উনি বললেন যে রপ্তানি হয়তো 30% বৃদ্ধি পেয়েছে। বেশ ভালো কথা, কিন্তু রপ্তানি বিলগুলি আসে না কেন? এত এত ডলারের যে মিলিয়ন মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী বা গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি পৃথিবীর বিভিন্ন বাজারে, বিশেষ করে নর্থ আমেরিকান মার্কেট, আমেরিকা বা ওয়েস্টার্ন ইউরোপিয়ান মার্কেট। আমাদের তো এই দুইটাই বড় বাজার মূলত, আমেরিকা এবং তো ওইখানে যে আমরা এত মানে রপ্তানি করি, সেই রপ্তানির টাকাটা, রপ্তানি বিলটা আসে না কেন? কোথায় যায়? যদি রপ্তানিতে এত মানে বৃদ্ধি ঘটে থাকে, তো টাকাটা আসে না কেন? এটা এই সুবিধাটা কারা নেয়, কারা পাচ্ছে? আবার দেখেন আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হচ্ছে। আমরা ফরেন কারেন্সি রেমিটেন্স যারা পাঠাচ্ছে তাদেরকে আমরা প্রণোদনা দিচ্ছি, 2.5% দেওয়া হচ্ছে। আবার ব্যাংকগুলি এই ডলার সংকটের কারণে কিন্তু ব্যাংকগুলি যাতে নিজেরা তাদের চ্যানেলে ডলার সংগ্রহ করতে পারে, সেই কারণে তারাও প্রণোদনা। এখন ব্যাংকগুলি বলছে সেই প্রণোদনাটাও তারা দিবে না, কারণ এই সব কিছু মিলিয়ে একটা মানে খুবই হযবরল অবস্থা কিন্তু তৈরি হলো। এবং সেটার ইমিডিয়েট যে ইম্প্যাক্টটা পড়বে, প্রভাবটা যেটি পড়বে, সেটা হলো যে পণ্যমূল্য বৃদ্ধি হয়ে যাবে। যেখানে 110 টাকার নির্ধারিত জায়গায় 117-র উপরে 118, পরশু দিনও 118 টাকা 50 পয়সা কার্ব মার্কেটে চলছিল। অর্থাৎ একজন আমদানিকারক মানে তার আমদানির জন্য কার্ব মার্কেট থেকেও যদি সে ডলারটা সংগ্রহ করে, সেটার জন্য তার 18 টাকা 50 পয়সা দিতে হতো, এখন তো দিতে হচ্ছে তার 27 টাকা 26 টাকা। আজকের রেট, কাল কি হয় জানি না, তাও জানি না। এখন হবে কি, এটা এখন এই সাপ্লাইয়ের উপর নির্ভর করবে। মানে মূল্য সরবরাহ যদি ডলারের থাকে, তাহলে মূল্য মানে স্থিতিশীল থাকবে। এখন সরবরাহ যে ডলারের স্থিতিশীল থাকবে না এবং মূল্য যে স্থিতিশীল থাকবে না, সেটা তো মর্নিং শোজ দ্য ডে একদিনের মাথায় এটা দেখিয়ে দিয়েছি। এবং এটা মানে শেষ পর্যন্ত সরকারি কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক এবং অন্যরা এটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, এই ডলারের এই মানে যে ক্রলিং রেটটা, এটাকে যেই ভাবনায় এবং যেই আশায় বা যেই পরিকল্পনায় এটি ইন্ট্রোডিউস করা হলো, সেটি শেষ পর্যন্ত আসলে সঠিকভাবে বাস্তবায়ন করাটা খুব দুরূহ এবং কঠিন। কারণ আমাদের এখানে মানুষের যে প্রবণতা, বিশেষ করে যারা মানে বিগ ক্যাপিটাল নিয়ে মার্কেটে বিচরণ করেন, তারা তো এই তাদের মতো করে এই সুযোগের সদ্ব্যবহার করবে। এখন দেখা যাবে যে আগে যেরকম মানে আমরা সবসময় দেখি ভোগ্য পণ্য সামগ্রী মজুত করা হয়, এখন ডলার মজুত করা হবে নানা জায়গায়। এই ডলারের দাম বৃদ্ধির পরে তো আপনার জীবনযাত্রার ব্যয় বাড়বে ডেফিনেটলি, কারণ আমদানি ব্যয় বাড়বে, আমদানি ব্যয় বাড়বে, উৎপাদন ব্যয় তো বাড়বে। কারণ কাঁচামাল আমদানি করতে হলে তো সেই বেশ বাড়তি মূল্যেই আমদানি করবে এবং সেটা উৎপাদন করে পরে তো তার সেই মূল্যটা
উৎপাদক পুষিয়ে নেবে। মানে আমদানি নির্ভর একটি দেশে এই ধরনের সিদ্ধান্ত কতটা যৌক্তিক? যেটি হয়েছে যে এটা মানে আমি মনে করি এখনকার বাস্তবতায় এটা যথেষ্ট যৌক্তিক নয়, যথেষ্ট বাস্তবসম্মত নয়। ওই যে আমি বললাম যে আমার কথা না, আমি এই বিষয়ে যারা বিশেষজ্ঞ অভিজ্ঞ লোকজন তাদেরই তো, যে এটা 3-4 বছর আগে এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করলে এই সিস্টেমটা আমাদের মানে সিস্টেমের মধ্যে অ্যাকোমোডেটেড হয়ে যেত এবং ওইটাতে আমরা মানে অভ্যস্ত হয়ে যেতাম এবং এই সুযোগটা হয়তো এরকম তৈরি হতো না, ফটকা বাজারি করার ডলার নিয়ে। সমকালের শিরোনাম হচ্ছে, আপনি জানেন যে ভোটের একটা ভোট পর্ব চলছে, মানে প্রথম দফা হয়ে গেল, এর উপরে অ্যানালাইসিস হচ্ছে যে ভোটের ফারাক ইভিএম এর চেয়ে ব্যালটে বেশি। এটাও এক ধরনের মানে আমরা তো ইভিএম নিয়ে অনেক কথাবার্তা অনেক গত বেশ কয়েক বছরে তো আমরা কয়েক দফা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এটা নিয়ে প্রচন্ড তর্ক বিতর্ক, নানা রকমের বিশ্লেষণ আমরা শুনেছি, দেখেছি। এবং বাস্তবতা যেটি হলো যে এখনো আমাদের মানে সাধারণ ভোটার শ্রেণী ইভিএম এর উপর যথেষ্ট আসলে আস্থাশীল না। এটা মানে যে কোনো কারণে আমাদের মনোভাবটা এইরকমই। আরেকটা বিষয় হলো যে মানুষ মনে করে যে আমি একটা কাগজে সিল দিয়েছি, এটা আমি দিয়েছি, আমি দেখেছি, এটা তার নিজের কাছে নিজে কনফার্ম হন। আর ভোট যন্ত্রে ইভিএমে সে ভোটটা দিল, তার কিন্তু সংশয় থাকে। এই সংশয় আমরা দূরও করতে পারিনি। আমাদের নির্বাচন কমিশন, নির্বাচনের সংশ্লিষ্ট লোকজন ইভিএম বিষয়ে মানুষের যে এই সংশয়টা কিন্তু দূর করতে পারেনি। এটার একটা ব্যাপার আছে। আর ইভিএম এর ভোটের ক্ষেত্রে মানে ভোটারের আইডেন্টিফিকেশন ইত্যাদি করে ভোটটা দিতে অনেক সময় ঝামেলা হয়, ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, এটা সেটা, অনেকে বিরক্ত হয়। মানে আমি দেখেছি গত ভোটের সময় আমার আপন বড় ভাই হচ্ছে না, এরপরে আমি যখন বললাম যে এই যে দেখেন আমার আইডি, ওনার আইডি, একই ঠিকানা, একই পিতা, আমি বলছি যে উনি আমার বড় ভাই, উনি এই ঠিকানার ভোটার। এবং শেষ পর্যন্ত মানে আশ্বস্ত করে ভোটটা দেওয়া সম্ভব হয়েছে। এগুলির একটা ব্যাপার আছে কিন্তু। আর ব্যালটের প্রতি মানুষের এমনি মানে যেহেতু মুদ্রিত এবং মানে নিজে সিল মেরে দিচ্ছে, এটার প্রতি তো তার মানে আস্থাটা বেশি একটা বিষয়। আরেকটা যে মানে শুধুমাত্র যে সেই কারণে ব্যালটের যে সমস্ত উপজেলাগুলিতে ইভিএম ছাড়া ব্যালটে ভোট হয়েছে সেইখানে হয়তো প্রার্থীরা ভোটারদেরকে বেশি আনতেও পেরেছে বা প্রতিদ্বন্দ্বিতা বেশি ছিল, সেইখানে হয়তো এমনিতেই ন্যাচারাল টার্ন ওভারটাই বেশি ছিল ভোটারের, সেটাও হতে পারে। বিচিত্র কিছু না। ভোট কম পড়েছে, এটা কারণ কি? ভোট কম পড়ার কারণ হলো অনেক রকম। মানে দেখেন মানে আমাদের এখানে সাম্প্রতিক গত কয়েকটা জাতীয় নির্বাচন বলেন বা উপজেলা নির্বাচন যেটা, সেগুলিও তো ধরেন মানে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক জায়গায় হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে। তো যার ফলে এই ভোটটা যে একটা অত্যন্ত মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ব্যাপার ছিল, সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটাই মানে আগের মতো আর নাই, প্রথমত। দ্বিতীয়ত হলো যে মানুষ তো দেখে যে ভোট দেই বা না দেই, ইলেকশন হয়, কেউ একজন পাস করে, কেউ একজন সংসদ সদস্য হন, ঘোষিত হন, কেউ একজন মানে উপজেলার চেয়ারম্যান ঘোষিত হন। এটা গত কয়েকটি নির্বাচনের এই একটা অভিজ্ঞতাটা আমাদের দেশের ভোটারদের আছে। আরেকটা বিষয় হলো যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে। এই ভোটটা কিন্তু আগে দলীয় প্রতীকে হয়েছে, তখন একটা ব্যাপার ছিল। এবার বিএনপি বা অনেক রাজনৈতিক দলই, প্রধানত বিএনপি মানে ইলেকশন দল হিসেবে ইলেকশন করার মতন মানে দল তো বিএনপি, প্যারালাল টু আওয়ামী লীগ। অন্য দলগুলি সারা দেশব্যাপী দল হিসাবে এককভাবে ইলেকশন করার সক্ষমতাই নেই, সংগঠনও নেই, কর্মীও নেই, সমর্থকও নেই ওই অর্থে। তো সেই অর্থে এবার মানে জাতীয় সংসদ নির্বাচনের মতো বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছে, যার ফলে
মানুষের আগ্রহটাও কমেছে, প্রতিদ্বন্দ্বিতার জায়গাটাও কমেছে। কিন্তু অনেক জায়গায় দেখেন, যে সমস্ত জায়গায় বিএনপি তো প্রায় 100-র উপর নেতাদেরকে বহিষ্কার করেছে ইতিমধ্যে, যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। এবং দেখেন এর মধ্যে কিন্তু 7 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বহিষ্কৃত নেতাদের মধ্য থেকে। বহিষ্কৃত অনেক যারা ইলেকশন করেছেন ফেল করেছেন, কিন্তু 7 জনও তো ইলেক্টেড হয়ে গেছেন। এখন যেটি হলো যে যদি বিএনপি এই উপজেলা নির্বাচনে অংশ নিত, দলীয়ভাবে না হলেও বিএনপি যদি বলতো যে এরকম ঘোষণা না দিত, বহিষ্কার না করত, এক ধরনের মানে কি বলে যে মৌনভাবে কেন্দ্রীয় নেতৃত্ব যদি মৌনভাবে স্থানীয় নেতৃত্বকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার একটা মানে সিগন্যাল দিত, তাহলে হয়তো অধিক সংখ্যক সব জায়গায় বিএনপি নেতৃত্ব তাদের মতো করে ইলেকশন করত, স্বতন্ত্র মানে দলীয় পরিচয় ছাড়াই। কারণ আওয়ামী লীগের যারা করছে তারাও তো দলীয় পরিচয় ছাড়াই করছে ভোটের ক্ষেত্রে, দলীয় প্রতীক ছাড়া। তো সেই ক্ষেত্রে ইলেকশনটা আরো অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, টার্ন আউটও বেশি হতো। এখন মানে আওয়ামী লীগেরই তো সব প্রতিদ্বন্দ্বী, পরস্পর প্রতিদ্বন্দ্বী। এখন আওয়ামী লীগের যদি আমরা একদম মানে গ্রসলি হিসেব করি, জাতীয় নির্বাচনের আগের নির্বাচনের ভোটের প্রাপ্তির সংখ্যা হিসাবে আওয়ামী লীগ গড়পড়তায় 40% ভোট হয়তো কাস্ট ভোটের পায় সর্বোচ্চ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, সর্বোচ্চ। তো সেই ক্ষেত্রে মানে আওয়ামী লীগের ভোটার যদি 40% হয় মোট ভোটারের, একদম আওয়ামী লীগের ভোট ব্যাংকের ভোট যদি 40ও ধরি, সেই 40-এর মধ্যেই তো ভোটটা ভাগ হয়েছে, অন্যরা তো ভোট দিতে যায়নি, তাই না? জেনারেল যারা কোন দলেরই ওই অর্থে সমর্থক না, যেটা সুইং ভোটাররা টোটালি অ্যাবসেন্ট। বিএনপি ঘরানার যারা ভোটার, যেখানে বিএনপি ঘরানার ক্যান্ডিডেট ছিল সেখানে হয়তো বিএনপি ঘরানার ভোটাররা গিয়ে ভোট দিয়েছে, সেখানে হয়তো ভোটের পার্সেন্টেজটা একটু বেশি হলে আর একটু বিশ্লেষণ করলে হয়তো প্রাপ্ত ভোটের ডিটেলটা আসলে পরে হয়তো অনেকেই সেই বিশ্লেষণটা বের করতে পারবে। কিন্তু যেটা বিষয় হলো যে নির্বাচনটা এক ধরনের নিয়ম রক্ষার নির্বাচনের মতোই হচ্ছে। নির্বাচন হওয়া দরকার, নির্বাচন হয়েছে, হচ্ছে। যাই হোক, এবার একটু বিদেশের দিকে দেখি। আপনি জানেন যে রাফায় মানে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে এবং এটা অবিরাম গুলিবর্ষণ, অনেক শত শত মানুষ মারা যাচ্ছে। সর্বশেষ আপনি দেখছেন যে কি অবস্থা, মানে রক্তাক্ত রাফা। তো সেই অবস্থাটা, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, মানে এটা হলো বিশ্ব নেতৃত্বের ভণ্ডামির পরিণাম। কারণ সারা পৃথিবীর উদ্দেশ্যে যারা সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলে, অর্থাৎ আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপীয় দেশগুলো, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, এরা সারা পৃথিবীতে মানবাধিকার, মানবতা ইত্যাদির কথা বলে নানা রকমের কার্যক্রম কিন্তু তারা চালায় আমাদের মতো দেশগুলির উপর, বা অন্য দেশগুলির এইটা নাই, চায়নায় এই হয়, রাশিয়ায় এই হয়, এগুলি তারা মানে বাতাবরণটা তৈরি করে। কিন্তু তারা গত 75 বছর যাবত, 1948 থেকে শুরু করে তারা অবিরাম একটি অঞ্চল, যেটি প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইনকে একটি মানে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আসলে ছেড়ে দিয়েছে। ইসরায়েলের মানুষের, ডেফিনেটলি আমি একজন হিউম্যান বিইং হিসাবে মনে করি প্রত্যেকটি মানুষেরই নিজস্ব মানে একটা ভূমি পরিচয় থাকা উচিত বা দরকার। ইসরায়েলিদেরও আছে, কিন্তু আরেকজনের অধিকারকে চূড়ান্তভাবে খর্ব করে দিয়ে, আরেকজনকে অধিকারহীন করে দিয়ে একজনের অধিকার প্রতিষ্ঠার মধ্যে তো কোনো মানবাধিকার বা মানবতার জায়গা আসলে নেই। তো পশ্চিমা যে রাষ্ট্রগোষ্ঠী বা পশ্চিমা রাষ্ট্রগুলির যারা শাসক, মানুষ না, দেখেন এখন গত কয়েকদিন যাবত, গত 1 সপ্তাহেরও বেশি সময় যাবত ইউনাইটেড স্টেটস, আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে কি পরিমাণ আন্দোলন হচ্ছে মানে গাজা এই গণহত্যার বিরুদ্ধে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে আর কোনো রকমের সহায়তা না দেয় সেই জন্য কত আন্দোলন করছে। এবং তারা, মার্কিন যুক্তরাষ্ট্র
সেই আন্দোলনকে, বিশ্ববিদ্যালয়গুলোতে সেই আন্দোলনকে কিভাবে তারা দমন করছে, এতেই বোঝা যায় যে আসলে তারা মানে প্যালেস্টাইনে মুসলিম জনগোষ্ঠী বা খ্রিস্টান জনগোষ্ঠী, প্যালেস্টাইনে তো একটা ভালো সংখ্যক খ্রিস্টান জনগোষ্ঠীও ছিল একটা সময়, এখনো আছে, এদের জীবনের কোনো মূল্য নাই, এদের মানুষ হিসেবে তাদের অধিকারের কোনো মূল্য নাই। তাদের একরোখা যেই অভিলাষ যে প্যালেস্টাইনিদেরকে সম্পূর্ণ ভূমিহীন নিশ্চিহ্ন করে দিয়ে ওইখানে পূর্ণাঙ্গভাবে একটি একক ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেইটার চেষ্টাই তারা করে যাচ্ছে এবং এই জন্য তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত গত প্রায় 7 মাস সময়ে, 6.5 মাস 7 মাস সময়ে 50,000-এর মতন প্রায় মানুষ মারা গেছে। গতকালও কিন্তু ওই আল শিফা হসপিটালে প্রাঙ্গণে আরেকটা গণকবর সন্ধান পাওয়া গেছে এবং সেখানে মোর দেন 50 ডেড বডি, ডিকম্পোজ ডেড বডি তারা পেয়েছে। এই যে এরপরও মানে আমাদের মানে পশ্চিমা এই মানবাধিকারবাদী, ভুয়া মানবাধিকারবাদী যে রাষ্ট্রগুলি, তারা এটিকে গণহত্যা হিসাবে, যেটা যে গণহত্যা হচ্ছে সবার সামনে, এইটাকে গণহত্যা হিসেবেই তারা বিবেচনা করার মতো মানে অবস্থায় তারা নাই। তারা এটাকে গণহত্যা হিসেবে মানতেও চাচ্ছে না। এখন একটা চাপের মধ্যে পড়ে এবং সামনে আমেরিকার ইলেকশন, এই চাপের মধ্যে পড়ে যে ইসরায়েল যদি এখন রাফায় মানে আক্রমণ করে, বড় ধরনের অপারেশন, অফেন্সিভ, বিগ স্কেল অফেন্সিভ যদি না করে, তাহলে তাদেরকে এই আর্মস সাপ্লাই দিব না, এই বম দিব না, এই দিব না, সেই দিব না। ওইখানে চূড়ান্ত রকমের এখন মানে ক্রাইসিস, সেখানে খাদ্য অভাব, পানির অভাব, মানুষ মানে খোলা আকাশের নিচে, কোনো রকমের মানে বেঁচে থাকার ন্যূনতম উপকরণ নাই, সমস্ত চিকিৎসা ব্যবস্থা ধ্বংস। এইরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় যে এখন সময় এসেছে প্রবল প্রতিরোধ যেন সারা পৃথিবী থেকে গড়ে ওঠে। ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো বিক্ষোভ হয়েছে, আমি এটা ছবি দেখতে পাচ্ছি আমার সামনে। আজকে আমেরিকান এমবেসির কাছাকাছি, আপনার ওই মানে কি বলে বাড়িধারায়, আমেরিকান এমবেসি তো অনেকটা ভেতরে, ওইখানে কিন্তু বিশেষ করে মানে বাম প্রগতিশীল রাজনৈতিক যে গোষ্ঠী আমাদের এখানে ঢাকা শহরে আমরা দেখি, যারা বিভিন্ন ইস্যুতে সরকার বিরোধী নানা রকম কর্মকাণ্ডে তারা ভূমিকা রাখে এবং কর্মসূচি পালন করে, এবং সেই রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের মানে সামাজিক নেতৃত্ব আজকে সেখানে শিক্ষার্থীদের নিয়ে, ওই অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে সেখানে ডেমনস্ট্রেশন করেছে, মানে বিক্ষোভ করেছে, সমাবেশ করেছে, মানববন্ধন করেছে, এবং এটা ওইদিকে হয়েছে। এখন পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে আমেরিকা, ফ্রান্সেও হয়েছে, হ্যাঁ, অস্ট্রেলিয়াতে হচ্ছে, কানাডায়ও হচ্ছে, নানা জায়গায়, তামাম দুনিয়াতে, হ্যাঁ, ইংল্যান্ডেও হচ্ছে, তামাম দুনিয়াতেই এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তরুণ শিক্ষার্থীরা এবং তাদের শিক্ষকরাও একটা বড় অংশে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। এখন আমাদের দেশে এতকাল যেটি আমরা দেখেছি যে প্যালেস্টাইন বিষয়ে সরকারি যেই অবস্থানটা, সেইটাই আমাদের অবস্থান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব দায়িত্বহীনভাবে বারবার সমস্ত ফোরামে, বৈশ্বিক পরিসরের, জাতিসংঘ থেকে শুরু করে যখন যেখানে উনি সুযোগ পাচ্ছেন, এই কথাটি কিন্তু অত্যন্ত উচ্চ কণ্ঠে বলছেন। আজকেও বলেছেন, আজকেও উনি বলেছেন, গতকালও বলেছেন। তো মানে উনি কিন্তু প্যালেস্টাইন ইস্যুটা নিয়ে খুবই সরব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের ইন জেনারেল ইন্টেলিজেন্সিয়া, ইন জেনারেল স্টুডেন্ট ফোকস, আমরা কিন্তু এতদিন এই বিষয়টা নিয়ে ঠিক ডেমনস্ট্রেটিভ জায়গায় ছিলাম না। এখন পশ্চিমা বিশ্বের শিক্ষার্থীরা, পশ্চিমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা তাদের বিদ্যুৎ সমাজ, হ্যাঁ, তারা এটা নিয়ে প্রচন্ডভাবে এখন মানে আলোড়িত বিলোড়িত, সেইটার দেখা দেখে আমাদের এখানেও শুরু হয়েছে। এখন সরকারি কর্তৃপক্ষের অবস্থান এবং আমাদের সাধারণ জনতার অবস্থান, দুটির একটা সম্মিলন হলো প্রতিবাদের জায়গায়। কিন্তু এই প্রতিবাদ শুধুমাত্র রাস্তায় ডেমনস্ট্রেশন করে হবে না, এটার জন্য বৈশ্বিক পর্যায়ে খুবই দ্রুত মানে
মুহূর্তকাল সময় ব্যয় করার আসলে সময় নাই, কারণ প্রতিনিয়ত এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় মানুষ মারা যাচ্ছে, বাচ্চা মারা গেছে, শিশু মারা গেছে 20,000-এর উপরে। এটা লিস্টেড, আনলিস্টেড কত। তো এইটা এই মুহূর্তেই বন্ধ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।